ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের প্রথম অধ্যায়, ভারতীয় সংবিধান রচনার পটভূমি থেকে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখবে। এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করি। এই যে দেখো, কোম্পানি শাসনের অধীনে সংবিধানের বৃদ্ধি, এই সাবচ্যাপ্টার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। একেও আমরা দুটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা আলোচনা করব রেগুলেশন আইন এবং পিটসের ভারত শাসন আইন সম্পর্কে, এবং পরবর্তী ধাপে আমরা আলোচনা করব চার্টার আইন সম্পর্কে। ঠিক আছে, তো চলো আজকের আলোচনা শুরু করি। দেখো, রেগুলেশন আইন জিনিসটা কি এই সম্পর্কে প্রথমে আমরা জানব। রেগুলেশন অ্যাক্ট 1773 ছিল ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিষয়গুলি নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত প্রথম পদক্ষেপ। বুঝতে পারলে তাহলে? বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, অরাজকতা দেখা দিয়েছে। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট কোম্পানির রাজনৈতিক ও প্রশাসনিক কার্যাবলীকে স্বীকৃতি দেয় এবং ভারতে কেন্দ্রীয় প্রশাসনের ভিত্তি স্থাপন করে। বুঝতে পারলাম তাহলে এটা আমরা। এবার আমরা দেখব রেগুলেটিং অ্যাক্টটা যে পাশ হয়েছিল সেটার মধ্যে কি বলা রয়েছে। দেখো, রেগুলেটিং আইন 1773, এই আইন মূলত 10ই জুন 1773 পাশ হয়। ঠিক আছে, আমরা বলতেই পারি তাহলে যে আগের যে রেগুলেশন অ্যাক্ট যেটা জানলাম সেটা থেকে বলতেই পারি যে এই আইন জারি করেই ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটিশ সরকারের নজরদারি শুরু হয়েছিল, তাই তো? এবার দেখো, গভর্নর অফ বেঙ্গলকে অভিহিত করা হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে। আগে প্রথমে নাম ছিল গভর্নর অফ বেঙ্গল, তারপরে কিন্তু কি হয়, গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে কিন্তু অভিহিত করা হয়, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে প্রশাসনিক কাজ দেখবেন। আবার এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তাকে সহায়তা করার জন্য কিন্তু 4 সদস্য বিশিষ্ট একটা এক্সিকিউটিভ কাউন্সিলও কিন্তু গঠন করার কথা বলা রয়েছে, তাই তো? এরপর দেখো, একজন প্রধান বিচারপতি ও 3 জন বিচারপতির সমন্বয়ে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা স্থাপিত হয় 1774 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক দিয়ে রাখবে। ঠিক আছে, তাহলে আবার এই আইনে বলা রয়েছে কোম্পানির কর্মচারীদের কিন্তু কোনো ব্যক্তিগত কাজে কিন্তু নিযুক্ত করা বন্ধ করা হয়, বা কোনো কোম্পানির যত সদস্যরা আছে তারা কোনো ব্যক্তিগত কাজে কিন্তু পারবেন না। এবার আমরা দেখব পিটসের ভারত শাসন আইন। চলো দেখে নিই। এই আইনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট বা ইআইসি অ্যাক্ট 1784 নামেও কিন্তু পরিচিত। ঠিক আছে, তাহলে আবার আরেকটি নামও রয়েছে এর, একে হয়তো তোমরা শুনে থাকবে, একে অ্যাক্ট অফ সেটেলমেন্টও কিন্তু বলা হয়। ঠিক আছে, এখানে দেখো, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট দ্য ইয়াঙ্গারের জন্যই এই নামকরণ করা হয়েছে। তার মানে কি, এই যে পিটসের ভারত শাসন আইন, তাহলে উইলিয়াম পিটসই ছিল এর মূল বক্তা বলতে পারো, তাই তো? এবার গ্রেট ব্রিটেনের পার্লামেন্টে একটি আইন ছিল যেটি ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকে নিয়ন্ত্রণে এনে 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের ত্রুটিগুলি সমাধান করার কথা বলা রয়েছিল। তাহলে আমরা বলতেই পারি যে মূলত ত্রুটি সংশোধনের উদ্দেশ্যেই এই আইন জারি করা হয়েছিল। কার ত্রুটি? রেগুলেটিং অ্যাক্ট 1773-এর যে রেগুলেটিং অ্যাক্ট ছিল তার ত্রুটি সংশোধনের জন্যই এই আইনটা জারি করা হয়েছিল, তাই তো? কোম্পানির, তাহলে বলতেই পারি কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক কার্যকলাপকে পৃথক করার জন্য এই আইন তৈরি করা হয়েছিল। দেখো, বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য কোর্ট অফ ডিরেক্টর এবং রাজনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য বোর্ড অফ কন্ট্রোল কিন্তু গঠিত হয়। তাহলে এই আইনের ফলে কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ ও প্রশাসনিক কার্যকলাপের ব্রিটিশ সরকারকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা হয়, তাই তো? তো এর পরের দিন কিন্তু আমরা জানবো চার্টার আইন সম্পর্কে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, কোথাও কোনো রকম সমস্যা থাকে, তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।